বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুচরিতা এবং আজকে আমরা আড্ডায় পেয়ে গেছি রঘু ডাকাতের টিমকে। হারে করে একদম বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নানান রকম রিভিউ উঠে আসছে। সেটা তাদেরকে আদৌ কি বিচলিত করছে, না দর্শকদের যে এই বক্স অফিসে হামলে পড়ে সিনেমাটা দেখা সেটা তাদেরকে আপ্লুত করছে? আমরা আলোচনা করে নেব। সঙ্গে রয়েছে নুপা গঙ্গোপাধ্যায়, ধ্রুবদা এবং সঙ্গে সঙ্গে ইদিকা। তিনজনকে টিভি 9 বাংলায় অনেক অনেক স্বাগত। এইবার আমি যে প্রশ্নগুলোই আসবো, রঘু ডাকাত দেখতে বক্স অফিস কাঁপাচ্ছে আমরা জানি, এই রিভিউটা তো আমাদের কাছে সবার চলে এসেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা নানান রকম সমালোচনাও দেখতে পাচ্ছি। সিনেমা রিলিজ হওয়ার আগে থেকেই সেই সমালোচনা। রূপাদির কাছে আমি প্রথম জিজ্ঞেস করবো, এটা কি এই কারণে যে তুমি অন্য একটা শিবিরে রয়েছো, দেব একটা অন্য শিবিরে, দুজন একসঙ্গে একটা সিনেমায় রয়েছে? আরে আমি ওকে বলেছিলাম তুই আমাকে নিস না সিনেমায়, প্রথম দিন বলেছিলাম। সে তো কি কাণ্ড বলে, না না তুমি না করলে এটা হবে না। তো বললাম যে তোর তো বহুত সাহস মাইরি, কেন সব করতে যাচ্ছিস, ছেড়ে দে, আমি আমার মতন বাড়িতে আছি, ভালো আছি। তো বললো যে না তোমাকে এটা করতেই হবে, আমি পার্টটাই করতে হবে তোমাকে। তারপর ধ্রুব দা বলা উচিত না, আমাদের বয়সে ছোট আর কি, কিন্তু বললো যে না প্লিজ রূপাদি এটা অভিনয়টা করো। ওটা তো আমি জানতাম, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা দেখার পর এগুলো আর কারো কাছে কিছু ম্যাটার করবে না। সবসময় লোকে কিছু না কিছু বলে, আর দেখো পাবলিসিটি ইজ অলওয়েজ পাবলিসিটি। কেউ যদি কিছু খারাপ কথা বলে কিছু আসে যায় না, সে ঠিক দেখে আসবে সিনেমাটা, কারণ জানে সিনেমাটা ভালো হয়েছে। আর এটাও কি সত্যি না যে রাজনীতি এবং কোথাও গিয়ে সিনেমা, অর্থাৎ আমরা যে এই কালচারাল ফিল্ড, দুটো একদম আলাদা হওয়া উচিত? মানে অ্যাটলিস্ট তুমি এতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, এইটা কি নতুন ট্রেন্ড? তুমি তো আমাকে জানোই ভালো করে, আমি বহু বছর ধরে একই কথা বলে যাচ্ছি। আমি এটা বিশ্বাস করি যে এই ধরনের কোনো মানে রাজনৈতিক কোনো কিছু সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকবে না, কোনো রকমের রাজনীতিই থাকবে না। তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ফ্লোরেও একইভাবে কাজ করেছি, তো আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, আমরা ওটাকে আলাদা রেখে দিয়েছি। আর আমি তো এমনিও বকে তোকে দিই, দেবকে খুব বকে দিই, কোনো অসুবিধা নেই, সবাইকেই বকে দিই, রাগী মানুষ বলে পরিচিত বহু বছর ধরে। বলো না, অসম্ভব সুইট একটি মানুষ সুচরিতা, একদম মানে এই সমস্ত কথায় কোনো কান দেবে না। শি হ্যাজ বিন ওয়ান অফ দ্য সুইটেস্ট অন সেট, ভেরি সুইট। আর তাহলে এই সুইটনেসটা তুমি বলতে চাইছো যে কোথাও গিয়ে যখনই ওই রাজনীতির ময়দানের লোকরা হারে করে আবার এগিয়ে আসে, তাতে কি বক্স অফিসে রঘু ডাকাতের সাফল্য আসছে? তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলবো, হ্যাঁ, এটা এখনো দেবকেও বলা হয়নি আমার। সেটা হচ্ছে একটা বড় প্রমোশনাল প্রোগ্রাম হলো না নেতাজি ইন্ডোরে, এখানে গেছিলাম। তো দেব বলেছিল ঠিক আছে যাই। তো লাস্ট অবধি তো উঠতে হলো স্টেজে। তারপরে যখন বেরোচ্ছি, আমার গাড়ির সামনে এসে আমাকে দু রকমের লোক উইশ করলো। কেউ যা আমি শুনলে খুশি হব সেটা, আবার আমাকে না বললেও হতো এরকম একটা কথা। তো তারা দুজনের স্লোগান আমাকে দিল, এবং আমি দুজনকে খুব সুন্দর করে উইশ করলাম। তো মানেটা এটাই দাঁড়ায় যে যারা জয় বাংলা বলে খুশিতে, তারাও ওই সিনেমাটা দেখছে, এবং যারা জয় শ্রীরাম বলে তারাও ওই সিনেমাটা দেখতে যাচ্ছে। অবশেষে সিনেমারই জয়, অবশেষে সিনেমারই জয়। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে মানুষ অনেক বেশি এখন অ্যালার্ট হয়ে গেছে, মানুষ জানে যে কোনটাতে কোথায় কি বিভেদ করতে হবে। আচ্ছা, আমি এবার ধ্রুবদার কাছে আসছি। ধ্রুবদা খুব ভয়ে আছে, ভাবছে সুচরিতা এক্ষুনি কি না কি জিজ্ঞেস করবে। না ধ্রুবদা, একটা কথাই জিজ্ঞেস করবো। সবাই না এই যখনই কোনো হিন্দি সিনেমা দেখে, আমি কান্তারার নাম নিচ্ছি, বা আরও অন্য যে কোনো বলিউড সিনেমা, তখন একেবারে হাততালি দিতে দিতে গদগদ হয়ে বেরিয়ে আসে সিনেমা হল থেকে। বাংলা সিনেমায় ওই স্ট্রাকচারের কিছু হলে কিছুই হয়নি। তুমি একজন পরিচালক যে বাংলায় থেকে ছবি করার সিদ্ধান্ত নিয়েছো, তুমি সিনেমা না করলেও পারতে, তুমি তোমার নিজস্ব একটা ক্যারিয়ার ছিল, এস্টাবলিশ ক্যারিয়ার, সেখানে এসে তুমিই বলছিলে একজন এর আগে আলোচনা করতে গিয়ে যে চাঁদের পাহাড় দেখে তুমি ভেবেছো এই স্কেলে নিয়ে যাবে। দেবও সেদিনকে বলছিল যে বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার অল্প বাজেটে, সীমিত বাজেটে সেইটা ডেলিভার করার একটা সাহস দেখাচ্ছ। তুমি কি আঘাত পাও যখন দর্শকরা এই ধরনের কথা বলে হল থেকে বেরিয়ে এসে? দেখো, এখানে আঘাতের তো প্রশ্নই উঠছে না। তার কারণ হচ্ছে যে
লক্ষ লক্ষ মানুষ আমার প্রথম ছবি থেকে এই ছবি অবধি যেভাবে পাশে থেকেছেন, যেভাবে হল ভরিয়ে ছবি দেখেছেন এবং দেখছেন, আমাদের কাছে এর থেকে বড় এনকারেজমেন্ট আর কি লাগে তুমি বলো। যখন রূপাদি, ইধিকা, আমার ধারণা হলে ওরাও এক জিনিস দেখছে, মানে জনজোয়ার যাকে বলে, সকলে দেখে বলছেন যে বাংলায় এটা যে করা যায়, এই স্কিলটা অ্যাচিভ করা যায়, এটা কল্পনাই করা যায় না। আমি ছবি করতেই এসেছি একটাই মানসিকতা রেখে যে বাংলা ছবি কি করে সর্বভারতীয় স্তরে যেতে পারে। আমাদের অফকোর্স আমাদের তো কমপ্লিকেশন আছে, রেস্ট্রিকশন আছে, মানে আমাদের বাজেটের একখানা তো সমস্যা আছে। সব রিজনাল ইন্ডাস্ট্রির একটা সময় থেকেছে, তারা তো আস্তে আস্তে সেটাকে ছাপিয়ে তারা সর্বভারতীয় স্তরের ওপরে চলে গেছে। শুরুটা তো তাদেরকেও করতে হয়েছে, আমরা শুরুটা করে দিয়েছি সুচরিতা। জার্নি হ্যাজ স্টার্টেড। এবার এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমি নিশ্চিত আমরা যেরকমভাবে পুরো অ্যাজ আ টিম যেভাবে প্রতিটি ছবিতে চেষ্টা করে যাচ্ছি, ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। আর কিছুদিন তুমি দেখো, কিছু বছরের মধ্যে সর্বভারতীয় স্তরে ইন টার্মস অফ স্কেল, গ্র্যান্ডার, স্টোরি টেলিং সব মিলিয়ে আমরা যাবই যাব। মানে এটা শুধুই পজিটিভ আমার কাছে। আচ্ছা, আমি তাহলে জিজ্ঞেস করেই ফেলি, রঘু ডাকাতের পর এই যে বলেন একটা মার্ক সেট করে দেওয়া, আমি এত দূর এগোলাম। কারণ যে ধরো ফেল করে তার উদ্দেশ্য হয় যে পাশ করব, কিন্তু যে ফার্স্ট বয় হয় তার কাছ থেকে দর্শকের এক্সপেকটেশনও আরও বেশি থাকে। নতুন আর এর থেকে বড় কি ভাবছো? তুমি না শোনো, আমি তো স্কুলে পরীক্ষা দিতে আসিনি। আমার কাছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট এগুলোর কোনো অর্থই হয় না। ছবি বানাতে পারি, এটাই জানি, এটাই শিখেছি, সারা জীবন এটাই করে যাব। ছবি বানানোটাই আনন্দ। আমার গুপ্তধনের সন্ধানে প্রথম ছবি যখন করেছিলাম, তাতে 3খানা ম্যাসিভ সেট ছিল। আমাকে সকলে বলেছিলেন, জীবনের প্রথম ছবি 1.5 কোটি টাকা বাজেট, জীবনের প্রথম ছবি 1.5 কোটি টাকা বাজেট, ভাই তুমি সেন্সে আছো তো, তুমি বুঝতে পারছো তো তুমি কি বলছো? আমার প্রথম ছবিতেও কিন্তু আমি এই অসম্ভব যেটা সেটাই চেষ্টা করেছি। আজকে যখন গিয়ে আমরা বাংলার সব থেকে বড় ছবিটা করলাম, আমার নিজের জায়গার থেকে কিন্তু অবস্থান থেকে আমি সরে আসিনি, বা আমি যেটা করতে চাইছি তার থেকে সরে আসিনি। এটা ঠিক পরেই আসছে আমার নতুন সোনাদা, এবং কথা দিচ্ছি সব থেকে বড় সোনাদা। এটা বন্ধ হবে না সুচরিতা, আমি এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বাংলা ছবি বড় হতে পারে, কারণ বাংলা ছবির দর্শক সিনেমা হলে গিয়ে বড় ছবিই দেখতে চান। যদি সেটা না হতো, এত বড় দুর্যোগ সত্ত্বেও রূপাদি এইভাবে মানুষ জনজোয়ারের মতো আসে সারা পশ্চিমবাংলা জুড়ে রঘু ডাকাত দেখতে, তুমি বলো। এদিকে বেঙ্গল জুড়ে তুই নিজে দেখেছিস। আমার মনে হয় আমরা কিন্তু উই আর অন দ্য রাইট ট্র্যাক। আমরা যেটা করছি, আমাদের সবার বিশ্বাস, আমরা বিশ্বাস করি এটাই ঠিক এবং এটাই করে যাব। আমি ইধিকার কাছে আসছি। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুমি কাজ করেছো, সোহিনীর সঙ্গে কাজ করেছো, দেবের সঙ্গে তো তোমার হ্যাট্রিক হওয়ার পথে প্রায়। এইখানে তুমি বলো যে তুমি কি শিখলে? তুমি অনেক নবীন এবং খুব শর্ট টাইমে আমি বলবো তুমি অনেক বেশি সাকসেস পেয়েছো। এটা কি শিখলে এদের সকলের সঙ্গে কাজ করে? আই থিঙ্ক অনেক কিছু, কিন্তু তাদের মধ্যে যদি কয়েকটা জিনিস আমি বেছে এই মুহূর্তে যেটা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে খুব সাকসেসফুল হয়েও কী করে গ্রাউন্ডেড থাকা যায় এবং কী করে নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকা যায়। কারণ তুমি যেই কয়েকজনের নাম বললে বা যে কজনের নাম বললে বা যাদের সঙ্গেই আমি কাজ করেছি, তারা সবাই স্টার, তারা সবাই তাদের জায়গায় এস্টাবলিশ, তারা এখন অবধি প্রমাণ করে ফেলেছে যে তারা কি এবং দর্শক তাদেরকে কেন ভালোবাসে। কিন্তু আমি তাদের প্রত্যেককে প্রতিদিন দেখেছি নিজেকে কি করে আরও ডেভেলপ করবে এটা চেষ্টা করতে, যে আমি কি বা আমাকে কি ভাবছে বা লোক কেন আমাকে ভালোবাসে সেটা ভুলে গিয়ে কেন লোক আমাকে আরও ভালোবাসবে সেটা নিয়ে ভাবতে। তো এইটা একটা খুব বড় জিনিস যেটা আমি শিখেছি। আর আরেকটা যেটা আমার এখনও অবধি প্র্যাকটিসের বাইরে, সেটা হচ্ছে এক তো টেকনিক্স। এখন অবধি আমি একটু নন টেকনিক্যাল আছি। এটা তুই অনেকটা টেকনিক কি বলছিস, খুব সুন্দর টেকনিক্যাল হয়ে গেছিস। আরেকটা হচ্ছে যেটা সুইচ করা, মানে আমি দেখেছি যে ফ্লোরে বাইরে, মানে যখন আমরা চেয়ার নিয়ে বসে আছি, সবাই কথা বলছি, সবাই একটা অন্য জগতে আছে, অন্য ইয়ার্কি মারছে, গল্প করছে, আড্ডা মারছে। মানে আমি একসঙ্গে অনেক সিন দেবদা এবং সোহিনীতে দুজনের সঙ্গেই করেছি। আমি দুজনকেই দেখেছি যে খুব আড্ডা মারছে, গল্প করছে, হা হি করছে, হই হুল্লোড় করছে।
ঠিক তারপরে যখনই অ্যাকশন ওয়ার্ডটা আসছে তারা কোথায় একটা চলে এলো, মানে সবাই যে যার মতো একদম, মানে সুইচটা মানে একদম তুড়িতে সুইচ আর কি। সেইটা আরেকটা জিনিস যেটা আমাকে শিখতে হবে। রূপাদির কাছে শেষ প্রশ্ন, তুমি একটা পুরনো সিনেমা তোমার মনে করিয়ে দিই, মনে আছে বৃষ্টি গেল বৃষ্টি বলে একটা গান ছিল, বৃষ্টির মধ্যে তুমি ডান্স করছো, প্রতীক ছবিটা মনে, হ্যাঁ তখনকার দিন, এবং আমরা ছোটোবেলায় কিন্তু ওই ছবিটা দেখে হ্যাঁ কিন্তু কাট্টু তুমি যখন দেখছো যে ওর এই সিনেমার গান ওই গ্র্যান্ডারে শ্যুট করা হচ্ছে, তুমি কি মনে করো যে তোমার, আমরা তো সবাই ভাবি যে হিরোইন, তাকে ওই হিরোইন সুলভ, মানে স্বপ্নে দেখা সুন্দরীর মতোই লাগে, তুমি মিস করছো, মানে তোমার মনে হয় যে এই টেকনিক বা এই ধরনের তখনই আসা উচিত ছিল বাংলা ছবিতে, বা তুমি কতটা হ্যাপি এখন এই ধরনের গ্র্যান্ডারে শ্যুট হচ্ছে বলে? এক তো আমি নাচতেই পারতাম না, আমি যুগান্ত সিনেমা করার সময় 1 বছর নাচ শিখেছি, আমি 1 বছর নাচ শিখেছি যুগান্তর সময়। যে মানুষটাকে সারাটা ভারতবর্ষের দর্শক আজকেও বুকে মনে রেখে দিয়েছে, সে নাচ করলো কি করলো না কি যায়, না আমি শিখেছি, আমি পিকচারাইজেশন বা যাই বলো না কেন, সবই তো আস্তে আস্তে সেটা বাড়ে। আমরা একটা মধ্যবিত্ত সাধারণ পরিবারের ইঞ্জিনিয়ারদের ফ্যামিলির মধ্যে থেকে এসে একটা মেয়ে এসে হঠাৎ নাচবে আমার বাড়িতে, কোনো নাচটা, আমি গান গাইতে পারতাম, নাচটা পারতাম না, তো অবভিয়াসলি ওই প্রতীকের সিনেমার নাচটা কেমন হতে পারে বুঝতেই পারছো। সেখান থেকে যুগান্তর একটা উত্তরণ, যুগান্তরে আমি 1 বছর ধরে নাচ শিখেছি, মানে তো সেটা একটা ভয়ানক পরিশ্রম, এবং সে এভাবেই তো হয়। এবার দেখো, তুমি যদি পুরনো একটা সিনেমা মাধুরী দীক্ষিতের দেখো, মাধুরী দীক্ষিত বহু বছর ধরে, মানে 14-15-18 বছর ধরে সারা জীবন ধরে ঘন্টার পর ঘন্টা নাচ প্র্যাকটিস করতেন। তিনি সেই ঘরানার মানুষ, তো তার তো প্রথম সিনেমা থেকে ওরকম হবে। আর আমি তো সেই ঘরানারই মানুষ না, আমি সারা বাড়িতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি চলে গেলাম সিনেমা করতে, তো হাস্যকর তো হবেই। কেউ যদি আমার গান গাইতে বলতো তখন, না আমি তোমার নাচ নিয়ে বলছি না, আমি পিকচারাইজেশন, আমি তোমাকে একটা অন্য কথা বলছি। ধরো আমাকে যখন যদি কেউ গান গাইতে বলতো তাহলে হয়তো ফাটিয়ে দিতাম। আমাকে যখন বাড়িওয়ালিতে গান গাইতে বললো ঋতুপর্ণ 5খানা না 7খানা রবীন্দ্রসঙ্গীত, তখন তো আমি আমার মতন আমার মানে চেহারা খোলসা বার করে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে সময় যেটা তার সময়কার বেস্ট পসিবল সে পাবেই, এবং সেটা পাওয়াই তার উচিত। এবং আমি তো আরও বেশি খুশি হব যে আরও বেশি করে সবাই এই আমাদের ইন্ডাস্ট্রিতে আরও ভালো করে টেকনিক্যালিটিস শিখে ফেলুক, আরও আমাদের পয়সা ইনভেস্টমেন্ট এখানে আসুক, আমরা সবাই আরও তাড়াতাড়ি ডেভেলপ করি অ্যাজ অ্যান অ্যাক্টর অর ডিরেক্টর অর সিনেমাটোগ্রাফার অর হোয়াট এভার, একসঙ্গে পুরো টিম মিলে। তো সেটা খুব জরুরি যে সময়ের সঙ্গে সঙ্গে একটু করে আমরা ডেভেলপ করে যাচ্ছি, সেটা দরকার আমাদের সকলের জন্য। এই সিনেমার মানে বৈশিষ্ট্য হচ্ছে পরিশ্রম, প্রতিটি মানুষের 100% পরিশ্রম। তাহলে কি আমরা এই টিমগুলোকে আবার একসঙ্গে কোনো সিনেমায় পাবো? এটা পুরোটাই ডিপেন্ড করছে গল্প এবং চরিত্রের ওপর। তবে আমি একবার যার সাথে কাজ করি তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি বারে বারে তাদের কাছে ফিরে যাই, কারণ একটা আত্মীয়তা, একটা পরিবারের মতো হয়ে যায় তো। এবং আমার মনে হয় রূপাদি হয়তো আরও বেটার বলতে পারবেন, সিনেমা কিন্তু একটা সময় পরিবারই ছিল। এবং আমরা যারা ক্রিয়েটিভ মানুষ আমরা তো বড্ড ইমোশনালও হই, আমাদের কাছে না এই পরিবারটা বড্ড ইম্পর্ট্যান্ট। এই যে রূপাদি বলছে আমি বকতে পারি, ইধিকাকে আমি বকতে পারি, বা ইধিকা এসে আমাকে বলতে পারে, রূপাদি এসে আমাকে বলতে পারে, দেব আছে, মানে আমাদের মনে হয় যে এই তো আমাদের বাড়ির একটা ছেলে আমাদের সবাইকে নিয়ে রয়েছে, সবাই ভীষণ কমফোর্টেবল, একটা অদ্ভুত পজিটিভিটি, একটা মন ভালো করা সিচুয়েশনও থাকা মানেই এই কী জানো তো, এইগুলো না আমরা খুঁজে বেড়াই। কাজ তো সবাই করি, ছবি তো সবাই করি, খুঁজি কিন্তু এটাই একটা সব থেকে বড় পয়েন্টে কমফোর্টেবল, কারণ আমি সবার থেকে জুনিয়র, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে এটা কোনোদিনও ফিল করায়নি যে আমি জুনিয়র বা আমাকে এটা এরকম করতে হবে ওটা ওরকম করতে হবে। তারা অলওয়েজ এরকমই ফিল করিয়েছে যে মানে হ্যাঁ আমরা কমফর্ট জোনে একটা কাজ করছি, তোর যেটা তুই কর, যদি ঠিক ভুল হয় আমরা বলে দেবো, মানে খুবই একটা ফ্রেন্ডলি জোনে। একদম আমরা ইন্টারভিউ শেষে চলে এসেছি। একটাই প্রশ্ন, যে দর্শকদেরকে কি বলবে? সিনেমাটা অলরেডি দর্শকরা দেখেছে, বাকি যারা এখনো পর্যন্ত ওই ঘোরের মধ্যে আছে, পুজোর ঘোর, সেটা কাটিয়ে আবার হলে যাবে।
দেখো, আমি যা পরিশ্রম করতে দেখেছি ইউনিটের প্রতিটি মানুষকে, দেবকে যেভাবে ডন বৈঠক করে তার প্রতি শটের আগে তার মাসেলটাকে আবার করে ডেভেলপ করা, ওই গরমে ঘেমে পাগলের মতো পরিশ্রম করতে দেখেছি। ওই চেহারাটা এমনি এমনি দাঁড়ায়নি। এই সিনেমাটা দেখলে মানুষ বুঝতে পারবে, যারা দেখেছেন তারা বারবার বলেছেন যে এই চরিত্র, এই চেহারাগুলো, যে ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে সিনেমাটার মধ্যে, এটা কোনোটাই পরিশ্রমের মানে রেজাল্ট ছাড়া আর কিচ্ছু নয়। এক্সেসিভ পরিশ্রম, সকলের ক্ষেত্রে এক্সেসিভ পরিশ্রম। মানে আমরা ঘর্মাক্ত হয়ে গেছি, আমরা মানে ক্লান্ত হয়ে পড়েছি, কখনো কখনো মনে হচ্ছে হাঁটু বুড়ে পড়ে যাব, এমনভাবে সবাই মানে কাজ করেছি যা না দেখলে বিশ্বাস করা যায় না। মানে মেকআপ ভ্যান থেকে নামা যাচ্ছে না মাটিটা, এত মানে তপতপে গরম, গা জ্বালা করছে, এখানে র্যাশ হয়ে যাচ্ছে সমস্ত জামা কাপড়ের মানে মানে ছাড়বো কি এসে, মানে জামা সঙ্গে অত মেকআপ, হেয়ার, কস্টিউম, রূপাদির ক্ষেত্রে তো বড্ড এক্সেসিভ পরিশ্রম। চুলটাই বোধহয় 3 কিলো ছিল আর না, তার সঙ্গে না যে যার মতন করে পরিশ্রম করেছে। আমাকে তো পেশি ফোলাতে হয়নি, দেবকে পেশি ফোলাতে হয়েছে। না, আমি তোমাকে একটুখানি বেশি খাটিয়েছি, আমি জানি। তুমি আমার উপর, সে তো আমার বয়স হচ্ছে বলে মনে হচ্ছে বেশি, না আমার বয়স হয়েছে বলে মনে হচ্ছে বেশি খাটিয়েছে। আমার কম বয়স হলে এত খাটনি মনে হতো না, কিন্তু আমি অত বড় ধরাচুরে পড়ে তো আমাকে তো মনেই হচ্ছে অত বড় উইক টুইক পড়ে। রূপাদি ঠিকই বলছেন, মানে এই ছবিটা না প্রতিটা ফ্রেমে দর্শক সকলের খাটনিটা দেখতে পাবে, আপ্রাণ মানে প্রাণ দিয়ে খাটনিটা দেখতে পাবে। এবং আমি আবার বলছি, পরিচালক হিসেবে যখন প্রতিটি অভিনেতা, প্রতিটি টেকনিশিয়ানকে নিয়ে আলাদা করে মানুষ আলোচনা করে, এর থেকে বড় পাওনা, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এই জন্যেই বারে বারে কাজ করতে ইচ্ছে করে। তাই ওই যাদের ঘোরটা এখন অবধি কাটাননি বা কাটিয়ে উঠতে পারেননি, তারা অবশ্যই কাটিয়ে উঠুন এবং সিনেমা হলে এসে একবার দেখুন। এটুকু আমার মনে হয় যে আমরা সবাই প্রমিস করতে পারি যে টিকিটটা যখন কাটবেন, হল থেকে বেরিয়ে এক মুহূর্তের জন্য মনে হবে না যে টাকাটা ওয়েস্ট হলো বা জলে চলে গেল টাকাটা। মনে হবে যে না, একটা ভালো জিনিস দেখার জন্য আমি টাকাটা দিলাম এবং আমার টাকাটা ক্ষয় হলো। এবং মানে আমি এখন অবধি যা রিয়াকশন সমস্ত জায়গার থেকে, ওভারওয়েলমিং, বিশ্বাস করো। মানে মানুষ দেখছেন, হাসছেন, কাঁদছেন, চেঁচাচ্ছেন। পুজোর মরশুমে ঠিক পুজোর ছবি যেমন হওয়া উচিত সেরকম। ফলে যারা যারা দেখেছেন এখন অবধি, আপনাদের সকলকে অকুণ্ঠ ধন্যবাদ আমাদের পুরো টিমের তরফ থেকে। আর যারা দেখেননি, বিশ্বাস করুন, সবাই মিলে এসে দেখুন, বাড়ির সকলকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, অনেকটা আনন্দ নিয়ে, অনেকটা একটা হয় না, একটা ছবি দেখার পর মনটা ভালো হয়ে যায়, মন ভালো করা একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন, এটুকু কথা দিলাম। মাঝখানে তোমাকে আমি থামাচ্ছি, একটা মজার ঘটনা ঘটেছে পুজোর সময়। আমরা 3 বোন ওখানে বসে, আমাদের বাড়িতে বসে গল্প করছিলাম। তো একজন কাউকে ফোন করেছি, বললো যে আমরা আজকে রঘু ডাকাত দেখতে যাবো ভেবেছিলাম, তো টিকিট কাটতে গেলাম, আইনক্সে দেখলাম মাত্র 4টে টিকিট পড়ে আছে, তো আমরা যেতে পারলাম না। তো আমরা নেক্সট 2-4 দিনের মধ্যেই যাচ্ছি। তা বললাম যে তোমরা কজন যাচ্ছ, 4টে টিকিটে হলো না তোমাদের? বলে আমরা 14 জন মিলে যাবো। আমরা পুরো অফিস স্টাফ 14 জন মিলে যাব। তো আমি দেবকে বললাম যে ক্যাপা, 14 জন ভাগে ভাগে, না না আমরা 14 জনই একসঙ্গে যাব, আমরা নেক্সট সানডে। এত জন বাড়ি, রূপাদি এ সিনেমা এত তাড়াতাড়ি যাচ্ছে না, তুমি চিন্তা করো না, আমরা 14 জনই একসঙ্গে যাবো। কিন্তু রূপাদি, এটা একটা ট্রেন্ড হয়েছে পুজোর মধ্যে ঘটনা, এটা ট্রেন্ড। তুমি যদি টিকিট বুকিং এর প্যাটার্ন দেখো, তুমি দেখবে ব্লক, মানে একটা সেকশন পুরো লোকে 5 জন, 7 জন, 10 জন, 12 জনের পুরো পরিবার, পুরো বন্ধুরা একসাথে দেখছে। কারণ মন ভালো করা আনন্দের ছবি তো ছোটবেলা থেকে আমরা এভাবেই দেখে এসেছি। রঘু ডাকাত কিন্তু সত্যি সেরকম একটা ছবি। সবাই মিলে আসুন, দেখুন, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে, এবং দর্শকদেরকে বলবো, এই যে রঘু ডাকাত বলছে যে ব্লক বুক হচ্ছে, কারণ সাধারণ মানুষ তাদের নিজেদের বন্ধুবান্ধব নিয়ে বাংলা ছবি দেখতে চাইছে যে কত দূর চাঁদের পাহাড়ের কথা বললাম, কোন উচ্চতায় যেতে পারে। আপনারাও আসুন এবং অবশ্যই ছবি দেখে সমালোচনাও করবেন, কারণ সমালোচনা না শুনলে আবার এই ট্রেন্ড থেকে সামনে এগোতে পারবে না। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।